আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজ আমি আমার বারান্দা বাগানের সমস্ত গাছগুলোকে উপরের ছাদ বাগানে রেখে আসব। আমার হাজব্যান্ডের কড়া নির্দেশ এসেছে, সামনে ডেঙ্গুর সময়, এই সময় তুমি কোনো গাছ বারান্দায় রাখতে পারবে না, সমস্ত গাছ তুমি সরিয়ে ফেলো। হাতে গোনা 4-5টা রাখতে পারো, কিন্তু অধিকাংশ গাছ সরিয়ে পুরো বারান্দা ক্লিয়ার করে ফেলো। তো কর্তামশাইয়ের এত বড় একটা হুঙ্কারের পর আসলে গাছ রাখার খুব বেশি একটা সাহস করতে পারিনি। আর সেই জন্যই সকাল থেকে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট হালিমা আমরা দুজন মিলে বারান্দায় চলে এসেছি। কিছু গাছ আছে যেগুলো রিপোর্ট করেছি, কিছু গাছ আছে যেগুলো প্রয়োজন নেই ফেলে দিয়েছি, আর কিছু গাছ আবার নতুন করে লাগিয়েও এনেছি। যেমন আমার বারান্দার বাগানের নতুন সংযোজন হচ্ছে 2 কালারের 2টো জবা। আজ অবশ্য জবা ফুল দেখাতে পারছি না, জাস্ট কলি এসেছে। যেদিন ফুটবে সেদিন অবশ্যই দেখাবো। তো এখন আমরা পুরো বাগানের গাছপালা প্রত্যেকটা গাছ ধরে ধরে আমরা মাটিগুলো সরিয়ে দিচ্ছি, নিড়িয়ে দিচ্ছি, কোনোটা বড় টবে ট্রান্সফার করে দিচ্ছি। মানে পুরো বাগানের অবস্থা একদম কেরোসিন হয়ে আছে। আসলে এই গাছগুলো যখন ছাদে চলে যাবে তখন আমি চাইলেও রেগুলার এগুলোকে পানি দিতে পারবো না, কিংবা গোড়ালিটা একটু নিড়িয়ে দিতে পারবো না, কিংবা গাছগুলো ছুঁয়ে দেখতে পারবো না, চোখের সামনে থাকবে না। তো আজকে এগুলোকে ছাদে পাঠানোর আগে চেষ্টা করছি পরিপূর্ণভাবে সমস্ত গাছগুলোকে ঠিকঠাক করে নিতে। আমার সাথে হালিমাও আছে। আমি কিছুক্ষণ কাজ করেছি, এবার আমি ভিডিও নেবার জন্য ক্যামেরা হাতে, আর হালিমা বসেছে বাকি গাছগুলো ঠিকঠাক করতে। এই যে এই গাছটা, এটা হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপটার উপর দিয়ে বহু ঝড়ঝাপটা গত 1 বছর ধরে হয়েছে। এই কাঠগোলাপটা আমি অনলাইন থেকে নিয়েছি। একদম ছোট্ট একটা ডাল এসেছিল, আলহামদুলিল্লাহ এখন ডালপাড়া ছড়িয়েছে, গাছে পাতাও এসেছে। কিন্তু এই কাঠগোলাপের একটা ডাল ইউনি ভেঙে ফেলেছে। আবার এই কাঠগোলাপের গোড়ালি থেকে, বিশ্বাস করেন, গোড়ালি থেকে একদম আলাদা করে ফেলেছে ইউনি। আমি খালি কোনো রকমে মাটি নিচে চাপা দিয়ে রেখেছি। তো আজকে যেটা করছি, আমরা পুরো গোড়ালিটা তুলে এনে মিডলে রেখে আবার বসিয়ে দিয়েছি। এই যে পরিপূর্ণভাবে কাঠগোলাপটা গুছিয়ে ফেলেছি, এবং এটা কিন্তু ছাদের অংশ। আর মোটামুটি সমস্ত গাছ আমি ছাদে নিয়ে চলে এসেছি, এই সাইডটায় রেখে গেলাম। আর প্রত্যেক দিন সকালে অথবা বিকেলে একবার করে এসে আমি গাছে পানি দিয়ে যাব। বৃষ্টি হলে তো আর আসার দরকার নেই। এই যে আমার জবা ফুল, একদিকে গোলাপি কলি একটা এসে আছে, ওইদিকে একটা অরেঞ্জ কালারের। আর ওই পাশে আরও কারো গাছ আছে, কিন্তু তারা কোনো যত্ন নেয় না, এমনিতেই পড়ে আছে দেখছি। তো আমি যখন আসবো চেষ্টা করব ওই গাছগুলোরও একটু পানি দিতে, যত্ন নিতে। দেখুন না কি সুন্দর একটা হলুদ রঙের রেন লিলি। গাছগুলোকে ছাদে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এক রাশ দুশ্চিন্তা মাথায় নিয়ে যাচ্ছি। গাছগুলো বাঁচবে কি না, ঠিক থাকবে কি না, কেউ দেখভাল করবে কি না, কখনো আমি যদি না উঠতে পারি কেউ পানি দিবে কি না, মানে এসব নিয়ে একটু মনটা খারাপই হয়ে গেল। সোজা বাসায় চলে এসেছি। আজকে অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়েছে, রান্নার জোগাড় চলছে। আমি আমার বড় মেয়ের রুমে ঢুকেছি। এই রুমটা কখনোই আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে এই রুমে ঢোকার পেছনে কারণ হচ্ছে, আমার বড় মেয়ের গিয়েছে নানি বাড়িতে। এই সুযোগে আমি তার পুরো রুমটা ডিপ ক্লিন করব, খাটের নিচটা গোছাবো, বিছানার চাদর পাল্টে দিব, এবং পুরো জায়গাটা চেঞ্জ করে পরিষ্কার করে গুছিয়ে দিব। তো প্রথমেই বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর এই যে এখানে বালিশের কভার লাগিয়ে নতুন বিছানার চাদর এবং বালিশগুলো এখানে দিয়ে দিলাম। আমার বড় মেয়ে খুবই বিরক্ত করে, সে যদি তার রুমে আমি আসি খুব বিরক্ত হয়, এবং আমাকেও বিরক্ত করে আমি কেন তার রুম গোছাতে এসেছি সেই জন্য। তো এই সুযোগ তো আমার রেগুলার আসবে না, যেহেতু আজকে পাওয়া গিয়েছে, সেই সুযোগে আমি তার ঘরটা আজকে একদম পুরো যতটুকু ক্লিন করা সম্ভব ক্লিন করে ফেলবো, এবং করে ফেলেছিও অলরেডি। তো এই হচ্ছে, তার বিছানাটা গুছিয়ে দিলাম, আর খালাকে দিয়ে আমি তার খাটের নিচে পুরোটা ঝাড়ু দিয়েছি, মুছিয়েছি। জানলাটাও সে খুলতে নারাজ, কারণ তার এই রুমের পাশে বিশাল বড় বড় 2টো গাছ আছে। এই গাছগুলো কিন্তু আমার 8তলার ছাদ পর্যন্ত যায়। তো এই গাছগুলো দেখলে নাকি তার একটু ভয় ভয় লাগে। তো আমি বলেছি যতই ভয় লাগুক অবশ্যই জানলাটা একটু খোলা রাখবে সারাদিন।
তার কিছু ক্রেস্ট টেস্ট এদিক সেদিকে ছিল, যেগুলোকে ইউনি বিভিন্ন চিপায় ফেলে দিয়েছে। আজকে একটা বের হলো, আরেকটা কোন চিপায় জানি আছে জানি না, সেইগুলোকে বের করলাম। আর এদিকে তার পড়ার টেবিলে, যেখানে আমার হাত দেওয়া একেবারেই নিষেধ, আমি কোনোভাবেই যেন তার পড়ার টেবিলে হাত দিই না, সেটা আমাকে সে বলে গেছে। কিন্তু আমিও একেবারে ইগনোর করে তার পড়ার টেবিলটা যতটুকু পেরেছি মুছেছি, যতটুকু পেরেছি ঘরটা গুছিয়েছি। তো এই হচ্ছে তার ঘরের ফাইনাল লুক। এবং আমি জানি সে আসার পরে হয়তো বলবে ওয়াও কি সুন্দর হয়েছে, তারপরে সে বলবে কেন হাত দিয়েছো, কেন এগুলোতে হাত দিলে। আমি বলেছি না কিচ্ছু করতে হবে না। যেহেতু মেয়ে বড় হয়েছে, সে নিজের রুম নিজে গোছায়, সে যতই অপছন্দ করুক, মান্থলি কিংবা 2 মাসে একবার হলেও মায়েদের ডিপ ক্লিনের কাজটা করতে হবে। তারা তো আর ডিপ ক্লিনের কাজটা করবে না। খাটের নিচ পরিষ্কার করা, ঝুল ঝাড়ু দেওয়া, কর্নারগুলো পরিষ্কার করানো খালাকে দিয়ে, এগুলো তো আর তারা করবে না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, বড় মেয়ের রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়ে এসেছি। আমি অন্য সাইডের কাজগুলোও করব, ভাবলাম তার আগে রান্নাটা বসিয়ে দিই। আমাকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। অলরেডি আমার মেয়েদের ক্লাস শুরু হয়ে গেছে, তো আমি এর মাঝে একবার কিন্তু বাইরেও চলে গিয়েছি, গিয়ে আমার মেয়েকে, ছোটো মেয়েকে রেখে এসেছি কোচিংয়ে। তো আমি ভাবলাম যে এই পাশে এসে আগে আমি রান্নাটা বসাই। এখানে আমি চিংড়ি দিয়ে লতি রান্না করছি। এরকম আহামরি কোনো রেসিপি না যেটা আপনাদেরকে বলে বলে শেয়ার করতে হবে। এটা আমার সাথে আমার ভাইয়া আপুরা অনেক ভালো রান্না করে, তো যে কারণে আমার এটার রেসিপি দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট রান্নাটা বসিয়ে এখন অন্য সাইডের কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম একটু কোরবানির মাংস দিয়ে কাবাব বানাবো। তো মাংস আমি সিদ্ধ করে রেখেছি বুটের ডাল দিয়ে, কিন্তু সেগুলো সিদ্ধ করে ব্লেন্ডও করে রেখেছি, কিন্তু কাবাবটা বানানো হচ্ছে না। তো আজকে ডিসিশন নিয়েছি এনিহাও আমি আজকে কাবাবগুলো বানাবো। 2-3 দিন হয়ে গেছে ব্লেন্ড করে আমি ডালটা নিচের ফ্রিজে রেখেছি। এটা আসলে বেশি দিন নিচের ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, ভাবলাম আগে কাবাবগুলো বানিয়ে ফেলি। এখানে আমি একটু ফ্রেশ বেরেস্তা করে নিচ্ছি, যদিও আমার 1 বক্স বেরেস্তা করা আছে ডিপ ফ্রিজে। তো মনে হলো যে না, আসলে কাবাবে ফ্রেশ বেরেস্তাটা দিই, সেটাই হয়তো খেতে ভালো লাগবে। আর তারপরেও কিছু মশলা টশলা গুছিয়ে নিয়ে কাবাবটা বানাবো। আসলে হয় কি, আমরা যতই বলি যে কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি, আমাদের কাজের লিস্ট অনুযায়ী তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি, সংসারের কাজ কখনোই শেষ হয় না। যতই এগিয়ে রাখুন, একটা কাজ শেষ হলেই আরেকটা কাজ হাজির হয়, এবং কেমন করে জানি তারা একটার পর একটা হাজির হতেই থাকে, শেষ আর হয় না। ওইদিকে বেরেস্তায় তেলটা কম হয়েছিল বলে আর একটু তেল অ্যাড করলাম। আর এদিকে এই তো রান্নাটাও চলছে লতির, আমি দুটোই একসাথে করার চেষ্টা করছি। এই চিংড়ি দিয়ে লতি রান্নাটা আমার বাসার প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করে। আমি যখন বিদেশে ছিলাম, আম্মার বাসায় আসলে আমার প্রথম ডিমান্ডই থাকতো চিংড়ি দিয়ে লতি রান্না, লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি। মানে আমি তো আসতাম নর্মালি শীতকালে, নভেম্বর ডিসেম্বরের দিকে আমি আসতাম বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে, কারণ নভেম্বর ডিসেম্বরে ভুটানে সেই সময় প্রচণ্ড ঠান্ডা থাকতো, স্নোফল হতো। তো অত ঠান্ডা আমার সবসময় ভালো লাগতো না। আমি তখন ডিসেম্বর মাসে চলে আসতাম আম্মার এখানে, বাংলাদেশে কম ঠান্ডায় এনজয় করে যেতাম। এবং আমার তখন সব সময় টেবিলে এই খাবারগুলো লাগতো, যে অবশ্যই লতি দিয়ে চিংড়ি থাকবে, মানে লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি থাকবে, তারপর পুঁই শাকের কোনো না কোনো আইটেম থাকবে, এরকম আমার ডিমান্ড থাকতো সব সময়। তো আচ্ছা, এখানে গল্প করতে করতে আমি কিন্তু কাবাবের বাকি সব কিছু নিয়ে এসেছি। আমি এখানে একটু শুকনো মরিচ টেলে নিয়েছি, এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, বেরেস্তা দিয়েছি, কুচি করে আদা দিয়েছি, এটা অপশনাল। এটা আজকাল আমার খেতে ভালো লাগছে, দাঁতের নিচে আদা কুচি পড়লে খেতে আমার বেশ ভালো লাগে। আমি জানি না এটা আপনারা কী দৃষ্টিতে দেখবেন, বাট আমার খুব পছন্দের একটা খাবার বর্তমানে। আর একটুখানি চিকেন মশলা দিয়েছি এখানে। আমার আসলে চিকেন মশলাটা দেয়া না দেয়া অপশনাল। আমার কাছে আসলে ম্যাগি মশলা ছিল না, ম্যাগির চিকেন মশলাটা ছিল, ওটাই আমি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এই যে এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে কাবাবের শেপ করে করে তারপর আমি এটাকে গুছিয়ে ডিপ ফ্রিজে রাখবো। তো কিছুক্ষণ পর যখন এগুলো মোটামুটি মানে
ফ্রোজেন হয়ে যাবে তারপর একটা বক্সে আবার আমি এগুলোকে গুছিয়ে রেখে দেব। আসলে কাবাবের রেসিপি আমার আপুরা অনেক ভালো জানে। আমি তো আপুদের কাছ থেকে বাটাবাটির ঝামেলা ছাড়াও কাবাবের রেসিপি দেখছি। রিসেন্টলি কিছু মানে কুকিং চ্যানেলে দেখছি বাটাবাটির ঝামেলা নেই, মানে কোনো ছেঁচাছেঁচির ঝামেলা নেই। এইসব ঝামেলা ছাড়াও অনেক মজার মজার কাবাব, শামি কাবাব, তারপর বিভিন্ন রকমের কাবাবের রেসিপি আমি পাচ্ছি। আসলে কুকিং আপুদের চ্যানেলগুলো থেকে না আমি অনেক কিছুর আইডিয়া নিই। হয়তো হুবহু তাদের ওটা ফলো করা হয় না, বাট আইডিয়া তো আমি অবশ্যই তাদের কাছ থেকে নিই। এছাড়াও লাইফস্টাইলে যেসব আপুরা অনেক ভালো ভালো রান্না করেন তাদের আইডিয়াগুলোও কিন্তু আমি আমার রান্নায় অ্যাড করি। আসলে শেখার কোনো শেষ নেই, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে শিখতে পারেন। ডিসিশন আপনার, আপনি ভালো শিখবেন না খারাপ শিখবেন। এই যেমন দুদিন আগে লাকিস লাইফস্টাইল আমাদের নতুন ইউটিউবার আপু, আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপুর কাছ থেকে আমি আলুর ডাল রান্না শিখলাম, যেখানে আপু আলুগুলোকে কী সুন্দর করে চটকে তারপর ডালের মতন করে রান্না করে সেখানে তেঁতুলের টক অ্যাড করে কী সুন্দর করে যে সম্বার করেছে, মানে বিশ্বাস করুন উনি যখন পুরো প্রসেসটা দেখাচ্ছিল আমার মুখে বারবার পানি চলে আসছিল। আমি কিন্তু কখনোই এইভাবে আলুর ডাল খাইনি, আমার ইচ্ছা আছে একবার অবশ্যই আমি ট্রাই করব। তো আমাদের লাইফে আমরা সব কিছু জানি কিংবা সব কিছু পারি ব্যাপারটা তেমন নয়, কিন্তু শেখার আগ্রহটা হচ্ছে মেইন। আমার যদি শেখার আগ্রহ থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই অন্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, অনেক জ্ঞানগর্ভ কথা হলো, এর মধ্যে কিন্তু আমি আমার কাবাবগুলো বানানো মোটামুটি শুরু করে দিয়েছি। আমার মাঝে মাঝে কী মনে হয় জানেন, আমি অনেক রকমের নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখবো, যাতে যখনই কোনো গেস্ট আসে পট করে বের করে তাদেরকে খাওয়াতে পারি, অথবা বাচ্চাদের নাস্তায় দিতে পারি, ওই মনে করা পর্যন্তই। কিন্তু কোনো একটা কাজ করতে গেলে তখন যে কোথা থেকে এত আলসেমি ভর করে, জানি না আমারই এরকম হচ্ছে নাকি আপনাদেরও হয়। আমার আজকাল বড্ড আলসেমি ধরে। মাঝে মাঝে তো আমি সব আপুদের লাইফস্টাইল ব্লগ দেখে দেখে নিজেকে চাঙ্গা করে তারপর কাজকর্ম শুরু করি। আমার ওদিকে কাবাবগুলো বানানো শেষ, আমি ফ্রিজে রেখেছি ওটাকে একটু ফ্রোজেন হবার জন্য। তারপর আমি একটা বক্সে করে আবার ওগুলোকে তুলে রাখবো। যেটা বলছিলাম, আমার না খুবই ইচ্ছে করে অনেক কাজ করতে, কিন্তু আবার এত আলসেমি আসে জানি না কোথা থেকে আসে। আমি কিন্তু আবারও কাপড় চেঞ্জ করে দেখুন এখানে কাজ করছি, কারণ আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, তাকে নিয়ে আসার পথে কিছু মরিচ কিনে এনেছি, সেগুলোকে এখনই ধুয়ে ফ্রেশ করে বোটা ছাড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি, এই যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে যাতায়াতের পথে সময় সুযোগ মতন আমি যখনই পারি সংসারে 2-4টা করে কাজ করে ফেলতে। মেয়েকে নিয়ে যেহেতু চলে এসেছি, এখন আর আমার বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যান নেই। আমি যখন এই কাজগুলো করছি তখন দুপুর 1:30, তো গোছলে যাব তার আগে ভাবলাম ড্রয়িং রুমে একদম ফেলে রাখা 8 বছরের পুরনো একটা জিনিস দিয়ে নতুন করে ড্রয়িং রুমটাকে একটুখানি নতুন লুক দেওয়া যায় কিনা চেষ্টা করব। কিন্তু এসেই দেখি কার্পেটের এই যে এই সুতাগুলো কেমন আঁকা বাঁকা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। প্রথমে এগুলোকে একটু গুছিয়ে নিলাম, আর এবার বলছি এই যে কী করছি। এই যে কাপড়টা দেখছেন, এটা হচ্ছে 8 বছর আগে আমার ছোট মেয়ের একটা নাচের প্রোগ্রামের জন্য এইরকম কিছু কাপড় কেনা হয়েছিল। তার মধ্যে এই 1 গজের মতন কাপড় এক্সট্রা হয়ে গিয়েছিল, যেটা আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। আমার মা জননী অত্যন্ত যত্নের সাথে তিনি আমার আলমারিতে এটা গুছিয়ে রেখেছিল। তো সেদিন আমার মেয়েরা যখন গিয়েছে নানু বাড়িতে, তো সে সেটা পাঠিয়ে দিয়েছে। তো দেখলাম যে আরে কাপড়টাকে তো আমি এইভাবে একটু রানারের মতন করে কিংবা ছোট সেন্টার টেবিলের ক্লথ হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই জন্যই এটাকে একটু ভাঁজ করে চেষ্টা করলাম যে দেখি নতুনত্ব কিছু করা যায় কিনা, 8 বছরের ফেলে রাখা কাপড়কে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। আপনারা বলবেন তো আইডিয়াটা কেমন হয়েছে কিংবা দেখতে কেমন লাগছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ঘর সাজানোর জন্য যে সবসময় দামি দামি জিনিস কিনে আপনাকে ঘর সাজাতে হবে, নতুন লুক ক্রিয়েট করতে হবে, নট নেসেসারি। এটা একান্তই আপনার বিষয়, আপনি কিভাবে আপনার ঘরকে পরিপাটি করে সাজিয়ে রাখবেন। আর আমি তো সেই মানুষ যে কিনা 10 বছর আগের জিনিস দিয়েও ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। জিনিস পুরনো হোক, আপনার সাজানোর মনটা যেন সারা জীবন চিরতরুণ থাকে, তাহলে সব কিছুর মধ্যেই আপনি সৌন্দর্য খুঁজে পাবেন। আমার ছোট কন্যা টিভি দেখতে দেখতে বেতাল হয়ে এখানে রিমোট রেখে চলে গেছে। একটু পরে এসে এটাকে নিচে ফেলে দিয়ে তারপর ফুটবল খেলা শুরু করবে। এইসব কাজ অহরহ করতে হয়। অহরহ ইউনি এবং আমার ছোট মেয়েকে চোখে চোখে রাখতে হয়, যাতে তারা কোনো উল্টাপাল্টা করে বসে না থাকে। তো এই হচ্ছে আজকে আমার ড্রয়িং রুমের নতুন লুক। দেখুন বারান্দাটা একদম খালি হয়ে গেছে।
অল্প কয়েকটা গাছ আমি এখানে রেখেছি। রাখবো না করেও কিন্তু প্রায় 15-20টা ছোটো ছোটো টব এখানে রয়ে গেছে। আর এখানে এসে দেখলাম একটা খুব সুন্দর ফুল ফুটেছে। আজ ভিডিওর গল্প শুরু করেছিলাম এলোমেলো ভরা বারান্দা থেকে, গল্প শেষ করলাম একদম খালি বারান্দা থেকে। ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের সবাইকে বলছি, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, যদি কোনো একটি অংশ ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এ পর্যায়ে থেকে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।